আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো। তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে, টেকনিক্যাল ভিউতে একটু আলোচনা করব। আর হচ্ছে কিছু সরকারি এবং বেসরকারি কোম্পানিকে পুঁজিবাজারে আনার জন্য আজকে বৈঠক হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তত্ত্বাবধানে। কোন কোন কোম্পানিগুলো আসতে পারে মোটামুটি একটা নিউজে দেখলাম। টেক্সটাইল নিয়ে একটু কথা বলবো, বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে একটু কথা বলা উচিত বলে মনে করে। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন, হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারীরা। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ইন্ডেক্স আজকে 92 পয়েন্ট প্লাস, 1137 কোটি টাকা। পুরোটাই ব্যাংকের উপর নির্ভর করে। বলিয়ামে উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক। টপে স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, মালিক স্পিনিং, লঙ্কা বাংলা। 92 প্লাস, 1137 কোটি লেনদেন, মাত্র 60টা শেয়ার হচ্ছে হল্টেড আজকে। আশা করি বুঝতে পারতেছেন। এবং আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন, অ্যাডভান্স 216টা, ডিক্লাইন 122টা, আনচেঞ্জ 56টা। তাহলে আপনি অ্যাডভান্স 216টা আর ডিক্লাইন ধরেন, ডিক্লাইন 122 আর 56 কত, প্রায় 200-র কাছাকাছি, 190টা বা এর কাছাকাছি হয়ে গেছে। তা 170টা বা 80টা, তাহলে 170টা 80টা শেয়ারের দাম বাড়ে নাই, কমছে। অথচ ইন্ডেক্স 92 প্লাস। এটা কসমেটিক ইন্ডেক্স এবং কসমেটিক ভলিউম, এর বাইরে আপাতত তেমন কিছু বলার নাই। ইন্ডেক্স কারেকশানের নামে আগামী দিনে কি হতে পারে একটু চিন্তা ভাবনা করবেন, এটা হচ্ছে সতর্কতা। টেকনিক্যাল ভিউ থেকে বলবো, তার আগে আমি বিনিয়োগকারীদেরকে আগামীকাল মার্কেট কী হতে পারে সেটাও বলবো। তবে তার আগে আমি বিনিয়োগকারীদেরকে একটা কথা বলি। আজকে যারা টেক্সটাইলের শেয়ারে এন্ট্রি নিয়েছেন, আজকে আমি যদি নিয়ে থাকি তাহলে মার্কেট সম্পর্কে আমার ধারণা হচ্ছে 20%, আরও 80% আমার শিখার দরকার আছে মার্কেটে। এটা হচ্ছে আমি আমার কথা বলতেছি। যদি আমি আজকে টেক্সটাইলের কোনো স্টকে এন্ট্রি নিই তাহলে আমার মাত্র মার্কেট সম্পর্কে ধারণা আছে 20%। আর টেক্সটাইলের বাহিরে যদি আমি অন্য কোনো শেয়ার এন্ট্রি নিই আজকে, তাহলে আমি অস্থির প্রকৃতির একজন মানুষ। আমার ভিতরে একটু মার্কেট সম্পর্কে আমি জানি বুঝি, কিন্তু আমি ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। হাতে টাকা থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই ব্যাপারে যদি আজকে কেউ এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার এই সমস্যাটা আছে, আমার এই সমস্যাটা আছে। আমি যদি নিয়ে থাকি এটা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেক দিন টাকা থাকলে শেয়ারে এন্ট্রি নিতে হবে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে আপনাকে 15 দিন ক্যাশ রেখে দিতে হবে। ক্যাশ টাকা হাতে রাখাও পুঁজিবাজারে প্রফিটের একটা অংশ। শুধু শেয়ার কিনলেই প্রফিট হবে এটা নয়, অনেক সময় আপনি ক্যাশ টাকা অ্যাকাউন্টে রেখে দিলেন, এটাও প্রফিটের একটা অংশ। এটা মাথায় রাখতে হবে। তো সুতরাং আজকে আমি যদি টেক্সটাইলে এন্ট্রি নিই, বাজার সম্পর্কে আমার ধারণা খুবই নগণ্য। আর যদি আমি আজকে শেয়ার কিনে থাকি কোনো শেয়ার, তাহলে আমি অস্থির। বাজার বুঝি আমি, কিন্তু আমি অস্থিরতা আমার ভিতরে, এই অস্থিরতা আমার দূর করতে হবে। টেকনিক্যাল ভিউ থেকে আগামীকাল মার্কেট নিয়ে যদি বলি, হিস্টোগ্রামের বারটা পজিটিভ, ম্যাকডিটাও উপরের দিকে যাচ্ছে। আরএসআইটা একটু প্রবলেম, 82। এক ভাই বলছিলেন যে আরএসআই যদি ভলিউম যদি হয়, কিছুক্ষণ আগে বলছিলেন, কথাটা এই কারণে নিয়ে আসলাম। বলছে যে ভলিউম যদি বাড়ে তাহলে কি আরএসআই কোনো প্রবলেম করবে কি না। ভলিউম বাড়লে যেমন আজকের মতো যদি হয়, ভলিউমও হলো ইন্ডেক্সও পজিটিভ, তাহলে আরএসআই এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ভলিউম তো নেগেটিভ ভলিউমও করতে পারে, সেটাও তো মাথায় রাখতে হবে। যদি উল্টা দিক থেকে ভলিউম করে, 92 মাইনাস করে তো 1300-1400 কোটি টাকার লেনদেন, এটা তো আসলে টোটালি হচ্ছে কি 1137 কোটি টাকার লেনদেন। গত 1.5 বছর 2 বছরে 1.5 লক্ষ কোটি টাকার মার্কেটের মূলধন কমে গেছে। আমরা শিবলি কমিশনের সময় দেখি না যে 700-800 কোটি টাকা দিয়েও 8-10টা শেয়ার হল্টেড থাকতো এবং বিগ ফিড অ্যাভের। সেটা কি হচ্ছে মার্কেটে, সেটা আমরা যারা মার্কেটে কিছুদিন আছে তারা ঠিকই বুঝতে পারতেছে। যাই হোক, সব কিছু মিলে একটু সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে এই মুহূর্তে ট্রেডিং শেয়ারে নতুন করে পজিটিভভাবে চিন্তাভাবনা করার সুযোগ খুব কম। এই মুহূর্তে যারা বিনিয়োগকারী আছেন, যদি কোনো শেয়ার আপনাকে পজিটিভভাবে আপনি যদি চিন্তাভাবনা করেন পজিটিভভাবে ক্যাশ টাকা দিয়ে,
এমন শেয়ার আপনি চয়েস করেন যে শেয়ারগুলা ডিভিডেন্ড বেস, যদি মার্কেট 900 পয়েন্ট বাড়ছে, যদি এরকম কোনো একটা প্রবলেম তৈরি হয় মার্কেটে, ডাউন ট্রেন্ডে চলে যায়, যেন আপনি বের হতে পারেন ওই রকম ক্যালকুলেশন করে ওই ধরনের স্টক এন্ট্রি নেবেন। ওই ধরনের স্টক এন্ট্রি নিতে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে ওই ধরনের স্টকগুলোর প্রাইস আস্তে আস্তে বাড়ে, 1% 2% বাড়ে। যেমন আজকে ওই স্টকগুলোর প্রাইস 1% 2% 3% বাড়ছে, বেশি বাড়ে নাই। ওরা বেশি বাড়ে না, ওরা যে বাড়ে ওদেরকে দেখা যায় না বাড়তে। মানে চোখের সামনে যারা যেগুলো খুব দ্রুত আপ ডাউন করে, সমস্যা হচ্ছে ওইদিকে চলে যায়, তখন গিয়েই ক্ষতিগ্রস্ত হয়। এটা এখন করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনাকে যদি ক্যাশ টাকা হাতে রাখতে প্রবলেম হয় বা অস্থিরতা অনুভব করেন, শেয়ার কিনতেই হবে। আপনাকে এমন স্টক চয়েস করতে হবে, আর একটু কম মানে কিনেন, অল্প অল্প করে কেনার চেষ্টা করেন। খুব বেশি অ্যামাউন্টে এখন এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। ইন্ডেক্স কারেকশান হবেই, এটা বলার অপেক্ষা রাখে না, এটা হবে। তো আপনারা এই কাজটা করবেন, যাতে যেন আপনি কারেকশান হলে যাতে বের হতে পারেন, ওই বিষয়টা মাথায় রাখবেন এন্ট্রি নেওয়ার সময়। তো টেকনিক্যাল ভিউ থেকে আগামীকালকে যেহেতু হিস্টোগ্রামের বারটা পজিটিভ, আমি সেদিক বিবেচনা করে বলবো ভলিউমটা যদি পজিটিভ করে কালকে, তাহলে মার্কেট পজিটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে থাকার। আমরা পজিটিভভাবে মার্কেটকে চিন্তা করতে পারি এখন এই সময়ে এসে। আমি কোনো এর বাহিরে টেকনিক্যাল ভিউ থেকে আমি বললাম, এর বাহিরে আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ইন্ডেক্সটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। এখন 5636, এই শুধু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারী, এখানে 40%-এর মতো তার নাই হয়ে গেছে শুধু এই জায়গাতেই। এলোমেলো স্টক কেনার পরে 40% এখনও নাই, এখনও এতটুকু বাড়ার পরেও 10%ও রিকভার হয় না, এখনও 25 থেকে 30% লসে আছে। আপনারা আপনাদের পোর্টফোলিওটা দেখলেই যদি সঠিকভাবে এন্ট্রি নিতে না পারে, তাহলে এখান পর্যন্ত আসার পরও এখান থেকে গত 6 মাসে যারা মার্কেটে আসছেন, গত 6 মাসে বা 1 বছরে যারা মার্কেটে আসছে, তাদের পোর্টফোলিও যদি খুব ভালোভাবে যদি হ্যান্ডেল করা না হয়, ভালোভাবে যদি নার্সিং করা না হয়, তাহলে এখনও 30% লসে আছে, 25 থেকে 30% লসে আছে এটুকুর মধ্যেও। আর উপরের দিকে গেলে তো আরও বেশিই আছে। যাই হোক, তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আমার কথা হচ্ছে যে দেখেন, এখান থেকে এতটুকু বাড়ছে, পড়ছে, এতেই আপনার এতটুকু ক্ষতিগ্রস্ত হইলো, আমার এতটুকু ক্ষতিগ্রস্ত হলো। তো এতটুকু বাড়লে তো এটা রিকভার হয়ে আরও উপরে যাওয়ার কথা ছিল না, সেটা কি হয়েছে? হয় নাই। তার মানে এখানে কিন্তু আছে একটা, এই কিন্তুটা খুঁজতে হবে, এই কিন্তুকে অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকতে হবে। সুতরাং ওই আপনি 1137 কোটি টাকার আজকে যে ভলিউম, এটার উপরে আপনি এগুলো কিনেন নাই, ভলিউম কিনেন নাই আপনি। ইন্ডেক্স 92 পয়েন্টও আপনি কিনেন নাই, আপনি কিনতেছেন স্টক। যে স্টকটা কিনতেছেন সেটাকে দেখবেন, এটা হচ্ছে মূল কথা। আর আজকের বৈঠকে কোন কোম্পানিগুলো মার্কেটে আগামী দিনে আসতে পারে, লিস্টেড হতে পারে, এর মধ্যে ইউনিলিভারের একটা অংশ, কর্ণফুলী ফার্টিলাইজার, নেসলে বাংলাদেশ, সিলেট গ্যাস, জালালাবাদ গ্যাস, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, এই কোম্পানিগুলো আগামী দিনে পুঁজিবাজারে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি আবারও বলি, ইউনিলিভার এখন লিস্টেড আছে, আরেকটা অংশ নিয়ে আসবে। কর্ণফুলী ফার্টিলাইজার, নেসলে বাংলাদেশ, সিলেট গ্যাস, জালালাবাদ গ্যাস, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা, জীবন বীমা, এর মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আছে কয়েকটা। এর মধ্যে আমি নেসলে বাংলাদেশটাকে খুবই পজিটিভভাবে দেখি, খুবই পজিটিভভাবে। ইউনিলিভার তো অবশ্যই আছে, আর সাধারণ বীমা, জীবন বীমা তো আছে, লাইফ ইন্স্যুরেন্স। খারাপ না, সব কিছুই মোটামুটি পজিটিভ, আসলে ভালোই সরকারি কোম্পানি। তবে যারা লিস্টেড হয়েছে বিগত দিনে, তারা খুব বেশি লিস্টেড হওয়ার পরে খুব বেশি ভালো করতে পারে নাই। আশা করি এই স্টকগুলো যদি আসে, এরা খুবই ভালো করবে আগামী দিনে, পুঁজিবাজারের উন্নয়নে মানে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে সর্বশেষ একটা বিষয় কথা বলবো। নতুন করে যদি কোনো স্টকে আপনারা যদি পজিটিভভাবে চিন্তা করেন, এমন স্টক চয়েস করবেন যদি ইন্ডেক্স কারেকশানের নামে ইন্ডেক্স কারেকশান হতে থাকে, কারেকশানের তো কিছু না, যদি হয় যেন আপনি বের হতে পারেন, ওই ধরনের চয়েস করবেন। আর একেবারে ট্রেডিং যে স্টকগুলো, কোনো ডিভিডেন্ড বেস কোনো কিছু নাই, নিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আর টেক্সটাইলের বিষয় নিয়ে আমি একটু বলি। টেক্সটাইলে আমি ওই দিন গত বৃহস্পতিবার আমি ভিডিও দিয়েছিলাম, সবাই এলোমেলো কমেন্টস করছেন। আজকে পরিস্থিতি কী হলো বুঝতে পারছেন। এখন এটা নাকি
যারা ভিডিও করে মার্কেট নিয়ে কথা বলে তাদের কারণে নাকি এটা পড়তেছে। তো ট্রাম্পকে এটা ঘোষণা করতে বলছে কি, সেটা কি আমরা বলছি? এর আগে ভারত আর পাকিস্তান যে যুদ্ধ লাগছে সেটা কি আমরা বলছিলাম? আমরা যারা ভিডিও করি আমরা বলছি? আমরা বলে নাই। আর টেক্সটাইল খাত নিয়ে আমি পজিটিভ কী কথা বলবো? এখানে 5-6টা কোম্পানি ছাড়া বাকিগুলো নিয়ে কি কথা বলার? আমি তো বললামই, আপনার বাসার আসবাবপত্র যে দাম আছে, টেক্সটাইল খাতে কিছু কিছু লিস্ট কোম্পানি আছে কিছুই নেই, তার উৎপাদনে বন্ধ, কর্মকর্তা কর্মচারী অফিস কিছু নেই। এখানে পজিটিভ কথা বলার কি আছে? আমি আমাদের পুঁজিবাজারের তালিকাভুক্ত যতগুলো দুর্বল সেক্টর আছে এই সেক্টরটা এর মধ্যে অন্যতম। এখন এগুলা বলতে গেলে এখানে প্রায় 59টা কোম্পানি, এর মধ্যে 43টা বা 46টা কোম্পানি হচ্ছে জেড এবং বি। এটাকে নিয়ে কি অ্যানালাইসিস করবে, কি কথা বলবে? এখানে কি পজিটিভ? আমি যদি বলি এগুলো পজিটিভ, এটা কি মানে এটা কি হয় নাকি? যেটা না সেটা কীভাবে বলে? আপনি কি দিনকে কি রাত করতে পারবেন নাকি? এখন দিন চলে, আপনি যদি বলেন না এখন রাত, এটা হবে নাকি? ভালো স্টকের সাথে থাকেন। শুধু আপনাদেরকে একটা কথা বলি, যারা জাহাঙ্গীর স্টকগুলোতে এন্ট্রি নিচ্ছেন, আপনারা গোপনে এন্ট্রি নিয়ে গোপনে প্রফিট করার চিন্তা ভাবনা করতেছেন, এটা হচ্ছে সর্বপ্রথম। এই কারণে কেউ কথা বললেই মানে উগ্রতা দেখায়। ওইসব যারা জাং শেয়ারে ঢোকে তারা খুবই উগ্রতা দেখে, কথা বললো কেন এটা বলা যাবে না, কারণ সে জানে সে দুর্বল শেয়ার কিনছে, এলোমেলো শেয়ার কিনছে, তার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করে, যার কারণে কিছু বললেই ইউনিলিভার নিয়ে আমি সারাক্ষণ বললে তো কিছু হবে না, পদ্মা মেঘনা যমুনা অয়েল নিয়ে আমি কিছু বললে কিছুই হবে না। কিছু ব্যাংক 5-6-7টা ব্যাংক আছে, তাদেরকে নিয়ে আমি সারাদিন তাদের নেগেটিভ কথা বললেও কিছু হবে না, তাদের কিছুই হবে না তাদের। কিন্তু ওই স্টকগুলো নিয়ে কথা বলতে গেলেই সমস্যা তৈরি হয়ে যায়, কথা কেন বললো? সুতরাং এদের কারণেই এই ইয়েটা হচ্ছে। আসলে ভুলটা আপনি আপনার সংশোধন হন আপনার জায়গা থেকে, তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর আপনারা যে এই জাঙ্ক শেয়ারগুলো কেনেন, যারা এই শেয়ারগুলো নিয়ে প্লে করে, ওই শেয়ারের ইন্ডিভিজুয়াল ওই স্টকটার যে স্মার্ট মানে, সে আপনার তথ্যগুলো জানে, কী পরিমাণ শেয়ার আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে আছে। ওই পরিমাণ শেয়ার যখন আসলে লোড করতে পারে সে ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে, ওই শেয়ারের প্রাইজ আর বাড়ে না। চোখের সামনে আছে আমাদের। আমরা খান ভাইকে মনে করতে পারি, আমরা এস আলম সাহেবকে মনে করতে পারি, আমরা এসপি ভাইকে মনে করতে পারি সিরামিক্স, তারপরে যে আমরা বিশেষারিকে মনে করতে পারি। দাম কি বাড়তেছে? কেন বাড়তেছে না? কী সমস্যা ওদের? অনেক পড়ছে না? আপনারা তো সবাই বলেন যে অনেক পড়ছে, বাড়ে না কেন? অনেক পড়ছে তো। সিপাল অনেক পড়ছে না, বাড়ে না কেন? পরশুন অনেক পড়ছে, বাড়ে না কেন? বাড়বে না, কারণ ওইখানে আমার আর আপনার মতো লোকজন ওইখানে আছে, অনেক বেশি আছে, এই কারণে ওটা বাড়াবে না। এখন বাড়াবে কি? ফুড অ্যান্ড অ্যালায়েন্সের একটা শেয়ার বাড়াবে, এখানে কেউ নাই, ও বাড়াবে ওখান পর্যন্ত বাড়াবে যেখান পর্যন্ত আপনাকে আটকানো যাবে। একেবারে সহজ এবং সিম্পল কথাটা বুঝতে হবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আগামীকাল আমরা পজিটিভ কিছু আশা করি মার্কেট সম্পর্কে। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে যারা আসতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলা হয়। ট্রেডিং স্টক যদি মোটামুটি মনে হয় যে দেওয়া যায় 1-2টা, তাহলে সেটা দেওয়া হয়। এখানে মূলত নিউজ, খুব দ্রুত নিউজগুলো দেওয়া হয় এবং ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলা হয়। এবং এখানে যারা 7 দিন 8 দিন 10 দিন 15 দিনের ট্রেড করেন, তারা এই গ্রুপে জয়েন করে খুব বেশি পজিটিভ কিছু পাবেন না। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।